এবং গত 21 বছর বাংলাদেশের প্রায় প্রতিটা গণতান্ত্রিক সংগ্রাম, শ্রমজীবী মেহনতি মানুষের লড়াই, জন অধিকারের লড়াই, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লড়াই, জাতীয় সম্পদ রক্ষার লড়াই আমরা বুক চিতিয়ে দাঁড়িয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গড়ে উঠেছে গত 21 বছর ধরে। এই লড়াইয়ে আমাদের অনেকে শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন, প্রাণ হারিয়েছেন এবং এই লড়াইয়ে আমাদের অসংখ্য মামলা মোকদ্দমা আমাদের শিকার হতে হয়েছে। আমরা অনেকবার, আমি নিজে আহত হয়েছি, আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অন্তরীণ করা হয়েছে, আমাদের অনেককে দীর্ঘদিন ধরে জেলেও থাকতে হয়েছে, ঢাকায় এবং ঢাকার বাইরেও। ফলে এই পার্টিটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জনগণের অধিকার এবং মুক্তি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে গত 21টা বছর আমরা আমাদের ঐতিহাসিক যে যাত্রা, সেই যাত্রা আমরা এখনো পর্যন্ত অব্যাহত রেখেছি। আপনারা সাক্ষী আছেন, আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে হাতে গোনা যে কয়েকটি দল শেষ পর্যন্ত রাজপথে লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে, জীবনের ঝুঁকি নিয়ে যারা লড়াই করেছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তার নেতা কর্মীরা হচ্ছেন অন্যতম। এবং গত 23 সালের 28 অক্টোবরের পর থেকে যখন অনেকেই ঝুঁকি নেন নাই, সাহস করেন নাই রাজপথে দাঁড়াতে, পুলিশের মুখোমুখি হতে, তখন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নেতা কর্মীরা গণতন্ত্র মঞ্চের বন্ধুদেরকে সাথে নিয়ে তখন রাজপথে আমরা দাঁড়িয়েছি, ঝুঁকি নিয়েছি, দায়িত্ব নিয়েছি এবং আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদে সোচ্চার থেকেছি এবং আমরা পরিষ্কার করে বলেছি এই ফ্যাসিবাদকে আমরা বিদায় দেব এবং সেই কথা আমরা রক্ষা করেছি। এরপরে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, গণজাগরণ এবং সেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা কর্মীরা তারা সেখানে ঝুঁকি নিয়ে তারা সেখানে দায়িত্ব পালন করেছেন, অগ্রণী ভূমিকা নিয়েছেন, প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন এবং সেখানে আবু হাসান টিপু, ফাইজুর রহমান মনির সহ আমাদের নেতা কর্মীরা যাদের বুকে এবং 30 থেকে 50টা পর্যন্ত সেখানে তারা রাবার বুলেটের গুলিবিদ্ধ হয়েছেন, এখনো অনেকের চিকিৎসা চলছে। ফলে এই পার্টিটা, ফলে আমরা লড়াইয়ের মধ্য দিয়ে পার্টিটা গড়ে উঠেছে। কথা ছিল একটাই, বাংলাদেশে আমরা ফ্যাসিবাদকে বিদায় দেব। এক ফ্যাসিবাদ বিদায় দিয়ে আরেকটা ফ্যাসিবাদী শাসন কোনোভাবেই আমরা ডেকে আনতে চাইনি। সেজন্য আমরা আন্দোলনের সবাইকে সাথে নিয়েছি। আমরা বলেছি আমরা এই লড়াইটা আমাদের গণতন্ত্রের জন্য, সাম্যের জন্য, অধিকারের জন্য, মর্যাদার জন্য। আজকে যখন আমরা আপনাদের এখানে সমাবেশ করছি, আমরা প্রতিজ্ঞা করেছি আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, যেই স্বপ্ন বাস্তবের অঙ্গীকার নিয়ে এবার আমরা গণ অভ্যুত্থান করেছি। বাস্তবে মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার রাজনৈতিক চেতনা নিয়ে, রাজনৈতিক দায়িত্ব নিয়ে আমরা গণ অভ্যুত্থানের জীবন দিয়েছি, দায়িত্ব নিয়েছি, ঝুঁকি নিয়েছি। সুতরাং গণ অভ্যুত্থানের অর্জন যে কোনো মূল্যে আমাদেরকে রক্ষা করতে হবে। সরকারকে সেজন্য আমরা বলেছিলাম, অন্তর্বর্তী সরকারকে, আপনারা সিধা পথে হাঁটেন। আমরা বলেছি আমরা বিচারের কাজটাকে জোরদার করতে হবে। মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল গত বছরের জুলাই আগস্টে। আমরা বলেছি আমরা মুক্তিযুদ্ধের খুনিদেরকে যেমন তাদের অপরাধের বিচার হবার ব্যাপার আছে, যেমন তারা পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। গত বছরের অভ্যুত্থানে যারা এই অপরাধ সংগঠিত করেছে, গণহত্যা করেছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, শিশু থেকে নারী, পুরুষ, বৃদ্ধ থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষকে, সুতরাং এই হত্যার বিচার হতে হবে। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, বিচারটা দৃশ্যমান করেন, বিচারটা কার্যকর করেন। একই সাথে আমরা বলেছি এখন সংস্কারের ব্যাপারে আলোচনা চলছে। আমরা বলেছি সংস্কার ইতিমধ্যে আপনারা অনেক লম্বা সময় নিয়েছেন। আমরা আশা করতে চাই এই জুন মাসের মধ্যে, না হলে সর্বোচ্চ জুলাই মাসের মাঝামাঝি সময়ের মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের কাজগুলো সম্পন্ন করবেন এবং জুলাই সনদ যাতে সকল রাজনৈতিক দল আমরা স্বাক্ষর করতে পারি এবং সে ব্যাপারে আপনারা কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।
আপনাদের সামনে যে কাজ আছে কোনোভাবে এটা 1 মাসের বেশি লাগার কথা না। আমরা আলাপ আলোচনা করে বোঝাপড়া করে যেখানে ন্যূনতম ঐক্যমত, যেখানে সবাই আমরা একমত হতে পারি, তার উপরে ভিত্তি করে আমরা জুলাই সনদ জুলাই মাসে আমরা স্বাক্ষর করতে চাই। সুতরাং আমি আশা করি অন্তর্বর্তী সরকার, জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে সেই কাজ তারা অব্যাহত রাখবেন। আপনারা লক্ষ্য করেছেন গতকাল অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের লন্ডনে তারা সেখানে প্রায় 1.5 ঘন্টার উপরে তারা বৈঠক করেছেন, আলোচনা করেছেন এবং সে আলোচনার মধ্য দিয়ে একটা সমঝোতায় আসার রাস্তা তৈরি হয়েছে। আমরা পরিষ্কার করে বলেছি ইতিমধ্যেই সরকার রাজনৈতিক দলগুলোর মতামতকে বিবেচনার মধ্যে না নিয়ে 31শে ডিসেম্বর এবছরের মধ্যে আমরা নির্বাচনের যে দাবিটা জানিয়েছিলাম সেই দাবিকে তারা আমলে নেননি। একতরফাভাবে আগামী বছরের এপ্রিলের মধ্যভাগে তারা জাতীয় নির্বাচনের একটা সময়সূচি তারা ঘোষণা করেছিলেন। আমরা সরকারকে বলেছি যেটা আপনি দেশে যে সেরা নির্বাচন করতে চান তার জন্য এপ্রিল মাস কোনোভাবেই নিশ্চয়ই কোনো সেরা সময় নয়, এটা কোনো উপযুক্ত সময় নয়। এবং সরকার একতরফা ঘোষণার পরে ঈদের আগের দিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার এই ভাষণের পরে রাজনৈতিক দলের নেতা কর্মী সহ দেশবাসীর ঈদের আনন্দ অর্ধেকটাই বলতে পারেন মাটি হয়ে গিয়েছিল।